এবং তিনি আমাদেরকে স্বপ্ন দেখালেন বিদেশে যে কালো টাকা আছে সেই টাকাগুলো আমরা ফিরিয়ে আনব। একের পর এক চক্রান্ত, নোটবন্দি করে দেখা গেল যে টাকাগুলো ফেরত আসলো সব টাকাই ভারতবর্ষের বৈধ টাকা। তাহলে কেন তিনি করলেন? কিছু কিছু অত্যাচারী শাসক আছে যারা শাসক হিসাবে প্রজাদের উপর অত্যাচার করতে পারলে, প্রজাদেরকে গিনিপিগ হিসেবে ব্যবহার করতে পারলে মজা পায়। এটাই হচ্ছে তাদের নেশা, অন্য কিছু না। কারণ নোটবন্দির সময় আপনারা দেখেছেন দলে দলে মানুষ বিভ্রান্ত হয়ে ছুটেছে। যাদের অল্প টাকা পয়সা ছিল তারাও এমনভাবে ছুটতে হয়েছে, বাধ্য হয়েছে, অনেকের জীবনহানি হয়েছে। আর ঠান্ডা ঘরে বসে নরেন্দ্র মোদী সেটা উপভোগ করেছেন। তিনি ব্যর্থ হলেন, তিনি এনআরসি করলেন, ব্যর্থ হলেন। অনেক সময় আমরা বলি না, পাকাল যখন বাগদির হাতে পড়ে তখন কিন্তু পাকাল মাছ জব্দ হয়ে যায়। আপনারা দিল্লির বুকে দেখেছেন, এই আমাদের এদিকে সব আমরা ট্র্যাক্টর এক সময় দেখতাম নাঙল চষতে, এখন ট্র্যাক্টর দেখি সব মাটি বয়। এই ট্র্যাক্টর নিয়ে পাঞ্জাবের মতো একটা ছোট রাজ্যের ট্র্যাক্টর সব নিয়ে কোথায় হাজির হলো? দিল্লির রাস্তা অবরোধ করে দিল। জানেন তো, আপনারা জানেন, সবাই জানেন তো রেজাল্ট কি দাঁড়ালো? নরেন্দ্র মোদী কৃষক বিরোধী আন্দোলন, কৃষক বিরোধী যে বিল এনেছিলেন তিনি সেটাকে বন্ধ করতে বাধ্য হলেন। ইতিহাস বই আমরা কেন পড়ি? ইতিহাস পড়ি গল্প শোনার জন্য নয়, ইতিহাস পড়তে হয় গল্প থেকে শিক্ষা নেওয়ার জন্যে। তাহলে আমাদের যেটা বলার, আমাদের বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেছে, নরেন্দ্র মোদী দারুণভাবে উপভোগ করেছেন, কিন্তু তারপরেও মুসলমানদেরকে ধর্মচ্যুত করা যায়নি। আচ্ছা, বাবরি মসজিদ ভাঙার পরে আমরা কেউ কি ঈমান হারা হয়েছি? আমাদের কি মসজিদের সৌন্দর্য, মসজিদের নামাজ কালাম কি কমেছে? কমেনি তো। কি আপনাদের জিজ্ঞেস করছি, কমেছে না বেড়েছে? বেড়েছে। हर मुस्लिम का जोश बढ़ता है কারবালা के बाद। দেখুন, সত্য জিনিসকে আপনি যত অবস্ট্রাকশন করবেন, যত বাধা দিতে যাবেন, সত্য জিনিসকে আপনি আটকাতে পারবেন না। বাতিল মিথ্যাকে আপনি যত ফোলাতে যাবেন, একটা সময় পরে কিন্তু সেটা কি বেলুন চুপসে যাবে, ঠিক না? সত্যকে থামানো যায় না, পারেনি। এরপরে কি হলো? 3 তালাক বিল আনা হলো। 3 তালাক বিল আনা হলো। 3 তালাক বিলটা ভালো করে বুঝুন তো, আমরা তো এখানে সব বসে আছি, আমাদেরকে 3টে 4টে করে বউ নাকি? বা ভারতবর্ষের জনসংখ্যার পরিসংখ্যান দেখেন। এই ভাই বলো তো দেখি, ছেলে বেশি না মেয়ে বেশি আমাদের রাজ্যে এখন? বলো বলো। এই এত টাকা খরচ করে যে আয়োজন করা হলো, প্রত্যেকের সময়ের মূল্য আছে। জীবনের সব থেকে বেশি দামি জিনিস হচ্ছে কিন্তু সময়। সময়কে ফেরানো যাবে না। অর্থ আমি এক্সট্রা লেবার দিতে পারি, আয় করতে পারবো যদি বেঁচে থাকে, শরীর ঠিক থাকে, কিন্তু সময় ফেরানো যাবে না। আনুপাতিক হারে 100 জন পুরুষের আনুপাতিক হারে 94 থেকে 96টা মেয়ে, শতকরা আনুপাতিক হার বলছি। তাহলে আমরা যদি 3টে 4টে করে বিয়ে করতাম, তাহলে হিন্দু ভাইদের মেয়েগুলো আমাদের বিয়ে করতে হতো। তাহলে দিলীপ ঘোষ লাস্টে করলেও সেটা করেছে, সুকান্ত, নরেন্দ্র মোদী, এদের মতো লোকগুলোর অবস্থা কি হতো পরের কথা। তাহলে কোনো হিন্দু কি আর মেয়ে পেত? লজিক্যালি আমরা এই ধরনের আলোচনা করতে চাই না, কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে। যেটা আমি যে আলোচনা করছি তার মূল কারণ, হই হই করলে হবে না, ব্রেনটাকে আমাদের পরিষ্কার করতে হবে। খুব সূক্ষ্মভাবে
প্রত্যেকটা জিনিসকে একদম চিন্তার আলোকে বিচার করতে হবে। কিরকম আলোচনা করতে হবে ভালো করে বুঝবেন। পুলওয়ামা কাণ্ড হয়ে গেল, আমরা দেখেছি কাশ্মীরে প্রায় খান 50 সৈন্যকে হত্যা করে দেওয়া হলো। পোস্টার বয় নরেন্দ্র মোদী চুপসে গেল। আমরা তো খুব আনন্দে ছিলাম, জানি আজকে পাকিস্তানের সঙ্গে ভারতের লড়াই হবে। কি আনন্দ পেতেন তো যদি আজকে ভারতের সঙ্গে পাকিস্তানের লড়াই হতো? আনন্দ পেতাম তো? এই কেউ না বলছে না। হ্যাঁ তো, আরে যদি আগের দিনে যে 26-27 জন মারা গেছে যদি পাকিস্তানের লোক মারত, তাহলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই হলে আমরা আনন্দ পেতাম। কারণ আমরা ভারতবাসীকে ভালোবাসি, হিন্দু হোক আর মুসলমান হোক। আপনারা কোথায় দেখছেন পাকিস্তানের লোক এসে মেরে গেল? গদি মিডিয়ায় দেখছেন। গদি মিডিয়া বোঝেন? গোদ কা মিন্স কোল। গোদ মানে হচ্ছে কোল, হিন্দিতে গোদ মানে কোল। আর যে মিডিয়া মানে এই ধরনের যে মিডিয়া চলছে, যে মিডিয়া কোলে বসে হাওয়া খেয়ে তার হয়ে রিপোর্ট করে, তাকে বলে গদি মিডিয়া। এই আপনারা আর বাংলা দেখেন, আর বাংলা দেখছেন টিভিতে, আর বাংলা দেখেন। ওই ময়ূক বলে একটা আছে অসভ্য জানোয়ার, এমন ভাবে রিয়াক্ট করে মনে হয় যেন আমাদের পেলে খেয়ে ফেলে। এগুলো হচ্ছে বিজেপি দালাল। এরা দালালি করে, এরা গোয়েবলসের থিওরিগুলোকে অ্যাপ্লাই করে। কি মিথ্যা কথা বারে বারে বলো। বিজেপি তার মূল ভান্ডার হচ্ছে আরএসএস, আপনারা জানেন। এই আরএসএস এর কিন্তু কাজ হচ্ছে তারা সামনে আসবে না। অশোক মোহন ভাগবত যখন আমার রাজ্যে আসে, তার প্রোটেকশন দেখেছেন আপনারা? কত গাড়ি যায় দেখেছেন? কে সে? হু ইজ হি? যদি আমি প্রশ্ন করি, সে একটা ভারতবর্ষের নাগরিক, তার থেকে আমি মনে করি আমার দাম আছে। কারণ আমি একটা ছোটখাটো হলেও প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান চালাই। সে কোনো প্রতিষ্ঠান চালায় না। সে কি প্রতিষ্ঠান চালায়? এই পর্যন্ত হাফ প্যান্ট পরা, এখান থেকে আবার ইয়ে করা, বেল পরা, আর মাথায় একটা লম্বা টুপি। আর কি ওই অস্ত্র শিক্ষা দিতে হবে, কিভাবে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে হবে। দেশ বিরোধী মন্ত্রদাতা, তার জন্য দেশের জনগণের অর্থ নষ্ট করে পাইলট কার, পুলিশ ইত্যাদি দিয়ে তার প্রোটেকশন দিতে হয়। এর থেকে দুর্ভাগ্য আমাদের আর কি আছে? এর থেকে দুর্ভাগ্য আমাদের আর কি আছে? আমাদের বন্ধু মাথায় রাখতে হবে, যেটা আমার বলার, ওয়াকফ আন্দোলন আমরা ভাবছি, অনেকেই ভাবছি যে ওয়াকফ মানে কবরস্থান, ওয়াকফ মানে খানকা, ওয়াকফ মানে দরগা। আমি বলি এসব কোনো বিষয় নয়, এসব কোনো বিষয় নয়। বাবরি মসজিদে নামাজ হতো না, কিন্তু বাবরি মসজিদ মুসলমানের কাছে একটা অহংকার ছিল, ঠিক না? সেখানে নামাজ হতো না। ওর থেকে আমার কিবালপুরের মসজিদে জামাত হয়, নামাজ হয়। তবুও বাবরি মসজিদ যেদিন ধ্বংস হয় 6 ডিসেম্বর, সেদিন সারা বিশ্বের মানুষ কেঁদেছিলেন, তারা হৃদয়ে ভারাক্রান্ত হয়েছিলেন, তারা দোয়া করেছিলেন, আল্লাহ এর প্রতিবাদ, এর বদলা নেওয়ার ক্ষমতা তুমি আমাদেরকে দান করো। কারণ সেটা ছিল আমাদের ইজ্জত কা সওয়াল। আজকে ওয়াকফ এটা যত না ধর্মীয় বিষয়, তার থেকে অর্থনৈতিক বিষয় অনেক বেশি আমি মনে করি। তার থেকে আরো বড় বিষয় হচ্ছে সংবিধানকে বাঁচানোর লড়াই। কারণ আপনারা দেখবেন এই তল্লাটে অনেক জমিদার ছিল, ছিল কিনা আপনারা জানেন তো? চৈতায় ছিল, ধান্যগুড়িয়ায় ছিল, গোবরিয়া ছিল। সেই সমস্ত জমিদারদের কি আর অস্তিত্ব আছে? সেই সমস্ত জমিদারদের বাড়ির দিকে তাকিয়ে দেখবেন, ইতিহাস বলছে তারা এখন কিছু কিছু জমি খুঁজছে, যদি কিছু পাওয়া যায় বেচা কেনা করে খাওয়া যায়। তো আমাদের নরেন্দ্র মোদীর বর্তমান ডিজিটাল ইন্ডিয়ার অর্থনৈতিক অবস্থা ঠিক তেমনই। যে দেশ দীর্ঘ
বছর লড়াই করেছে, যেখানে শুধু বোমা পড়েছে, সেই দেশটার নাম আফগানিস্তান। সেই আফগানিস্তানের অর্থনৈতিক জিডিপি যাকে বলা হয়, তার অর্থনৈতিক বৃদ্ধির হার আপনারা শুনলে হয়তো কেউ কেউ বলবেন আমাদের মালতীপুরের হেড স্যার ভুল বলছে, ভারতবর্ষের থেকেও অনেক ঊর্ধ্বে। বোঝাতে পারলাম কি জিনিস? জিডিপি কাকে বলে? আমরা যেই মানুষ আছি, প্রত্যেক মানুষের যে আয়, তার শতকরা হিসেবটাকেই বলা হয় জিডিপি। তার মানে কি, আমরা যেমন ভারতবর্ষে যারা জন্মাচ্ছি, প্রতিদিন বাচ্চা জন্মাচ্ছে মানে ঋণ মাথায় নিয়ে জন্মাচ্ছে। এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে? এর থেকে বড় দুর্ভাগ্যের আর কি হতে পারে? আলোচনা হওয়ার কথা ছিল অর্থনীতি, আলোচনা হওয়ার কথা ছিল সুশাসন। সুতরাং ভাই, এখন দুঃখের দিনে আমরাও কি করি? তহবিলগুলোকে নাড়াই। আজকে নরেন্দ্র মোদী বুঝেছে ভারতবর্ষে কয়েক লক্ষ একর জমি আছে, যে জমিগুলো অসম্ভব দামি। সেই জমির আয় কিন্তু আমাদের সোসাইটি খুব কমই পায়। মুসলমান ওই জমির আয় থেকে কিন্তু খুব বেশি উপকারিত হয় না। নরেন্দ্র মোদী দেখেছেন, তার ভাষণ হচ্ছে আমি লক্ষ লক্ষ কোটি টাকা এর থেকে আয় আমি সংগ্রহ করব, এর রেভিনিউ আমি আদায় করব, গরিব মুসলমানের মধ্যে ভাগ বন্টন করে দেব। এটা হচ্ছে তার স্লোগান। কিন্তু ভাই, সিঁদুরে মেঘ দেখলে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। নরেন্দ্র মোদী, উই ডু নট বিলিভ ইউ। আমরা তোমাকে বিশ্বাস করি না, কারণ তুমি একটা ধূর্ত শিয়াল, তুমি একটা ধূর্ত শিয়াল। তুমি সেই এর মতো বলবে যে তুমি আবার খাঁচার মধ্যে যাও। আমরা তোমাকে বিশ্বাস করি না। আর কি আপনারা দেখেছেন, এই যে দলগুলো, রাজনৈতিক দলগুলো যে লড়াই করে দেশ চালায়, ভারতবর্ষের মধ্যে সব থেকে আয় একটা সময় জাতীয় কংগ্রেসের ছিল, সেখান থেকে আজকে সব থেকে বেশি আয় আপনারা জানেন, সব রাজনৈতিক দলের যা আয় তার থেকে বিজেপির আয় অনেক বেশি। কেন? ওই মুকেশ আম্বানির মতো, ওই গৌতম আদানির মতো ধনকুবের তারা অর্থ দেয় বিজেপিকে। আপনারা শুনেছেন মুকেশ আম্বানির বাড়িটা ওয়াকফ সম্পত্তির উপরে, শুনেছেন আপনারা? আজকে ব্রিগেডে আমরা পারমিশন পাইনি। যা হয় আল্লাহর পক্ষ থেকে সেটাই মঙ্গল হয়। আজকে ব্রিগেড হয়নি, তার জন্য আমি কখনোই খুব আফসোস করছি না, কিন্তু আমি অত্যন্ত গর্বের সাথে বলছি, এই ব্রিগেড আন্দোলনকে সামনে রেখে আমাদের সমাজ যতটা সচেতন হয়েছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। এবং ব্রিগেডটা ছিল আমাদের একটা প্রতীকী লড়াই, কারণ ব্রিগেডে যদি আমরা লক্ষ লক্ষ মানুষ ভরে দিতাম, আইনটাকে আমরা রদ করাতে পারতাম না, কিন্তু আমরা একটা চিত্র তুলে ধরতে পারতাম যে আমরা যেটা পড়েছি, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ঐক্যই শক্তি, বিচ্ছিন্নতাই দুর্বল। আমরা দেখিয়ে দিতে পারতাম, নরেন্দ্র মোদীজি তোমাকে ধন্যবাদ, তুমি আমাদের সোসাইটিকে, আমাদের সমাজকে ঐক্যবদ্ধ হতে তুমি সাহায্য করেছো। তার মানে এটাই, এই যে আমরা ঐক্যবদ্ধ হলাম, এটা আমরা তোমার প্রতি ঘোষণা রাখলাম, তোমার মৃত্যু ঘন্টা বাজাতে আমরা তৈরি হয়ে গেলাম, তুমি সেই সুযোগটা আমাদের সামনে হাজির করেছো। আমি বলবো এটা আইনি লড়াই, আমাদের সমাজকে ধোঁকা দেওয়া যাবে না। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, সোশ্যাল মিডিয়া থেকে, প্রিন্টিং মিডিয়া থেকে, চায়ের দোকানে, মসজিদে, মক্তবে, স্কুলে, মাঠে ঘাটে, প্রত্যেক জায়গায় গঠনমূলক আলোচনার মাধ্যমে জনমত গড়ে তুলতে হবে। আপনারা জানেন, অত্যন্ত দুর্ভাগ্যের আজকে ভারতবর্ষে এমন কোনো সেক্টর নেই, এমন কোনো বিভাগ নেই, যে প্রতিষ্ঠান, যে অফিস, যে আদালত, এমনকি আদালতেও প্রত্যেক জায়গায় সুন্দরভাবে মেরুকরণ করার একটা অপচেষ্টা চলছে।
জানেন আজকের আমাদের এসপি কে মেহবুব রহমান সাহেব, মেহেদি হোসেন, তিনি আপনারা জানেন তার যোগ্যতা, তিনি কিন্তু একজন এমবিবিএস ডাক্তার, তিনি আলামিন মিশনের ছাত্র, তিনি আবার কিন্তু ইউপিএসসি দিয়ে আইপিএস অফিসার। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না আমার কথা? একটা এমবিবিএস ডাক্তার নিট দিতে হয়, নিট কেলেঙ্কারি হলো না? কত যোগ্যতা সম্পন্ন হলে পরে আমাদের আজকের সময়ে মুসলিমদের ভালো ভালো পদে যেতে পারি আমরা, কতটা ফাইট করার পরে। এই ধরনের যোগ্যতা সম্পন্ন ছাত্র প্রতিটা ঘরে ঘরে গড়ে তুলতে হবে। হিন্দু ভাইদেরকেও বলি, প্রতিটা নিজেদের বাচ্চাকে এইরকম গড়ে তুলতে হবে। কারণ একটা বিষয় আমি বিশ্বাস করি, যদি সুশিক্ষা আমাদের মধ্যে থাকে তাহলে যারা বিভাজনের রাজনীতি করে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান মিলে, আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। আজকে ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করার অপচেষ্টা চলছে। আরে ব্রাহ্মণ ভারতবর্ষে কত অংশ বলুন তো? 10% হোক, 15% হোক, সারা ভারতে বেশিরভাগ আদিবাসী, দলিত, আমাদের মতো মুসলিম যারা পিছিয়ে পড়া এখনো আছে, যাদের কথা কোনো সরকার ভাবে না, কোনো দল ভাবে না, কোনো দল আন্তরিক নয়, শুধু লোক দেখানো, যতটুকু করার ততটুকুই করে। আপনারা ভালো করে অনুভব করলে পাবেন। একেবারে যেখানে মুসলিম প্রার্থী না দিলে নয়, একেবারে যেখানে না বসালে নয়, সেটা আপনি তৃণমূল বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, নির্দল বলুন, আইএসএফ বলুন, যাই বলুন, আমি রাজনীতির জায়গায় যাচ্ছি না। আমাদের চাই সারা ভারতবর্ষের যে মূল বৈশিষ্ট্য, ভারতবর্ষের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান, যে সংবিধানকে সারা বিশ্ব স্যালুট করে। কারণ আপনি দেখবেন পাকিস্তানের মতো একটা দেশ, যারা ইসলামিক দেশ বলছে, তাদের মধ্যেও হানাহানি আছে। বাংলাদেশের অবস্থা কি দেখছেন? সেখানে 90% মুসলিম, তার মধ্যেও কিভাবে হানাহানি খেলাকাটি চলছে। কিন্তু অত্যন্ত গর্বের ভারতবর্ষের Gracias.